আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 4 ক্লিনিক্যাল ইমিউনোলজি। এখান থেকে এফসিপিএসে কোশ্চেন আসে ভালো, 5টা থেকে 7টা। তো প্রথমে আমরা যাই, ইমিউন সিস্টেম আছে যে শরীরে, সেটা শুধুমাত্র যে আমাদের প্রোটেকশন দেয় ইনফেকশনের বিরুদ্ধে, শুধু তাই না, সে কী করে, একটা টিস্যু যখন ড্যামেজ হয় সেই টিস্যুকে রিপেয়ার করে ফলোয়িং ইনজুরি। এই ইমিউন সিস্টেম যখন ডিসরেগুলেটেড হয়, মানে নর্মালি ফাংশন করতে পারে না, তখন শরীরে কিছু অটো ইমিউন ডিজিজ তৈরি হবে। ফাংশনাল অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি যদি দেখি, আমাদের শরীরে 2 ধরনের ইমিউন সিস্টেম আছে। একটা হচ্ছে ইননেট, আর একটা হচ্ছে অ্যাডাপটিভ অথবা অ্যাকোয়ার্ড। ইননেটটা হচ্ছে যেটা আমি জন্মের সময়ই পাচ্ছি, আর অ্যাডাপটিভ হচ্ছে যেটা আমি যখন একটা ব্যাকটেরিয়া দ্বারা এক্সপোজ হচ্ছি, ওই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমার শরীর একটা ইমিউনিটি তৈরি করতেছে, সেটা হচ্ছে অ্যাডাপটিভ অথবা অ্যাকোয়ার্ড। এই অ্যাডাপটিভ অথবা অ্যাকোয়ার্ডটা ডেভেলপ হইতে কিছু টাইম লাগে, আর এটা লং লাস্টিং প্রোটেকশন দেয়। আর ইননেট ইমিউনিটি হচ্ছে নন স্পেসিফিক, এবং সে অল্প সময়ের জন্য প্রোটেকশন দেবে, শর্ট টার্ম প্রোটেকশন। আর অ্যাডাপটিভ কী করতেছে, স্পেসিফিক একটা ব্যাকটেরিয়া বা ভাইরাসের বিরুদ্ধে ইমিউনিটি দিতেছে, এবং এটা হচ্ছে লং লাস্টিং। মানে সেই ইননেট ইমিউন সিস্টেমের অংশ কী কী? অ্যানাটমিক্যাল যে ভেরিয়ার আছে শরীরের, যেমন স্কিন, এই স্কিন থাকার কারণে আমার কী হইতেছে, ভাইরাস বা ব্যাকটেরিয়া এনভায়রনমেন্ট থেকে সরাসরি শরীরের ভিতরে ঢুকতে পারতেছে না, তো স্কিন একটা প্রোটেকশন। এরপরে ফ্যাগোসাইটিক যে সেলগুলো আছে, যেমন নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ, এরা কী করতেছে, ভাইরাস বা ব্যাকটেরিয়া যখন শরীরের ভিতরে ঢুকতেছে সেইগুলোকে খায় ফেলতেছে, মেইনলি ব্যাকটেরিয়া। এরপরে কিছু সলিবল প্লাজমা প্রোটিন আছে, যেমন যাদেরকে আমরা বলতেছি কমপ্লিমেন্ট, যেমন C1, C2, C3, এইরকম কমপ্লিমেন্ট এই পর্যন্ত আবিষ্কার হয়েছে 20টার মতন। তো এগুলোও আমাদের কী দেয়, ইমিউনিটি প্রোডাকশন, মানে ইমিউনিটি দেয়, এবং ইননেট ইমিউনিটি একটা প্রোডাক্ট হিসেবে কাজ করে। এছাড়া কিছু আছে একুইড ফেস প্রোটিন। একুইড ফেস প্রোটিনের মধ্যে হচ্ছে আমার শরীরে যখন ইনফ্লামেশন হইতেছে অথবা ইনফেকশন হচ্ছে, সাপোজ আমি কোনো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছি, তখন এইখানে কী হবে, ইনফেকশন অথবা ইনফ্লামেটরি প্রসেস হিসেবে কিছু সাইটোকাইন তৈরি হবে, যেমন ইন্টারলিউকিন 1, 2, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফা, আর অনেক সাইটোকাইন প্রোডাকশন হতে পারে। তো এই যে সাইটোকাইনগুলোর প্রোডাকশন হচ্ছে, এর মধ্যে বিশেষ করে ইন্টারলিউকিন 6, সে গিয়ে কাকে স্টিমুলেট করবে, লিভারকে। তো লিভারকে যখন স্টিমুলেট করবে, লিভার তখন কিছু একুইড ফেস প্রোটিন তৈরি করবে, যেমন সি রিঅ্যাক্টিভ প্রোটিন। এটা হচ্ছে ডিরেক্ট একুইড ফেস রিঅ্যাক্টেন্ট। এই সি রিঅ্যাক্টিভ প্রোটিনের হাফ লাইফ হচ্ছে 18 আওয়ার, এবং সে ব্লাডে অ্যাপেয়ার করা শুরু করে মোটামুটি 6 আওয়ার পরে ইনফ্লামেশনের। তাহলে একটা ব্যক্তির ইনফ্লামেশন হইলে তার 6 ঘন্টার ভিতরে বা 6 ঘন্টা পরে আমরা কী পাবো, এই সি রিঅ্যাক্টিভ প্রোটিনের পরিমাণটা বেশি পাবো। এছাড়াও আরও কিছু আছে, একুইড ফেজ রিঅ্যাক্টেন্ট আছে, যেমন ইএসআর, যেগুলো আমাকে জানতেই হবে। হ্যাঁ, ইএসআর এর কথা যদি বলি, ইএসআর এটা হচ্ছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, এগুলো আছে এই অধ্যায়ে একটু পরে। ইএসআরটা হচ্ছে নন স্পেসিফিক মার্কার ফর ইনফ্লামেশন, নন স্পেসিফিক
মার্কার। তাহলে সি রিঅ্যাক্টিভ ছিল স্পেসিফিক মার্কার। ওকে, বাকিটা আমরা পরে গিয়ে আলোচনা করব। তাহলে এখানে ইননেট ইমিউনিটির অংশ ছিল স্কিন, ফ্যাগোসাইটিক সেল, দেন কমপ্লিমেন্ট প্রোটিন আর ইকুইড ফেস প্রোটিন। এছাড়াও কি আছে ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেল সম্পর্কে যেটা জানতে হবে সেটা হচ্ছে সে টিউমার বা ক্যান্সার সেলকে ধ্বংস করে, ক্যান্সার সেল ডিস্ট্রয় করে। তাহলে এখানে মাস্ট টু নো পয়েন্ট হচ্ছে শরীরে দুই ধরনের ইমিউনিটি সিস্টেম থাকে, ইননেট এবং অ্যাডাপটিভ। আর এইখানে মাস্ট টু নো হচ্ছে মানে নাইস টু নো আর কি, স্কিন, ইকুইড ফেজ রিঅ্যাক্টেন্ট এগুলো ইননেট ইমিউন সিস্টেমের অংশ। এরপরে যদি আসি ফিজিক্যাল ভেরিয়ার বলতে আমরা বলতেছিলাম মেইনলি স্কিন, বাইরের শরীরের বাইরের ক্ষেত্রে স্কিন। আর ভিতরে যদি ঢুকি, এটা যদি একটা ইসোফেগাস হয়, ইসোফেগাসের মধ্যে কিছু লাইনিং এপিথেলিয়াম আছে, সে হচ্ছে একটা ভেরিয়ার হিসেবে কাজ করে। জিআইটির যে লাইনিং এপিথেলিয়াম তার মাঝে কি আছে, এরকম এপিথেলিয়াম আছে, মিউকাস আছে, এইগুলাও ভেরিয়ার হিসেবে কাজ করে। দেন ইউরিনারি ট্র্যাক্টের কথা যদি বলি, এটা আমি যদি ইউরিনারি ব্লাডার, তারও কিছু লাইনিং এপিথেলিয়াম আছে যাকে আমরা বলি ট্রানজিশনাল এপিথেলিয়াম, সেও ভেরিয়ার হিসেবে কাজ করে। কারণ এই এপিথেলিয়ামের জন্যই তো এখানে যদি একটা ব্যাকটেরিয়া থাকে, সে এপিথেলিয়াম ক্রস করে ব্লাডে ঢুকতে পারবে না। জিআইটির ক্ষেত্রেও সেম, সে এপিথেলিয়াম ক্রস করে ব্লাডে ঢুকতে পারবে না। এখন কোনো কারণে যদি এই এপিথেলিয়াল লেয়ারটা আমার ড্যামেজড হয়, তখন ইজিলি ভাইরাস বা ব্যাকটেরিয়া ব্লাডে প্রবেশ করতে পারবে। ওকে, দেখি এখানে কি বলছে। প্রথমে বলছে স্কিনের মধ্যে কি থাকে, ক্যারাটিনোসাইট বা ক্যারাটিনাইজড সেল থাকে। আমরা জানি স্কিনের একদম বাইরের কাভারিং যেটা, সেটা হচ্ছে এপিথেলিয়াল সেল। এটাকে আমরা বলতেছি ক্যারাটিনাইজড সেল। ক্যারাটিনাইজড কেন? এর যে বাইরের লেয়ারটা থাকে, এইখানে নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস যেহেতু থাকে না, সেহেতু এগুলা হচ্ছে ডেড সেল। আমাদের উপরের শরীরের চামড়ার একদম উপরের অংশ, এটা হচ্ছে ডেড সেল, কারণ এখানে নো নিউক্লিয়াস, কোনো নিউক্লিয়াস নাই। আর কোন কোন সেলে পড়ছিলাম আমরা? একটা ছিল আরবিসি, জেনেটিক্সে পড়ছিলাম, আর একটা ছিল প্লেটলেট। আবার স্কিনের যে আউটার লেয়ার, সেইখানেও বলতেছি আমরা নিউক্লিয়াস নাই, যাকে বলতেছি ক্যারাটিন সেল বা ক্যারাটিনোসাইট। সো সে একটা ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করবে। এই স্কিনের ক্যারাটিনোসাইটের জন্য বাইরে থেকে ভাইরাস বা ব্যাকটেরিয়া শরীরের ভিতরে ঢুকতে পারবে না। 2 নম্বরে হচ্ছে এই স্কিনের মধ্যে কিছু সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে। সেবাসিয়াস গ্ল্যান্ড কী করে? সেবাম সিক্রেশন করে। সেবাম কি? লিপিড। তো লিপিড মানে কি? চর্বি বা তেল। এই চর্বি বা তেলের জন্য এই মাইক্রো অর্গানিজম যেগুলো আছে, ভাইরাস বা ব্যাকটেরিয়া, সেইগুলা শরীরের ভিতরে ঢুকতে পারে না। এরপরে স্কিনের যে পিএইচটা, স্কিনের পিএইচ থাকে অনেক কম, এবং এখানে অক্সিজেন থাকে কম। কেন অক্সিজেন কম থাকে? কারণ স্কিনের যে ব্লাড ভেসেলগুলো ধরি, সেগুলো অনেক সরু, ঠিক আছে? তো এইগুলো কম অক্সিজেন বহন করে স্কিনে। সো লো অক্সিজেন এবং লো অক্সিজেনের জন্য এই স্কিনের উপরে যে ব্যাকটেরিয়াটা আসতেছিল, সে নিউট্রিশন পাইতেছে না। নিউট্রিশন যখন পাবে না, তখন এই ব্যাকটেরিয়া বেশিক্ষণ বাঁচবে না। তাহলে প্রথমে বললাম আমরা ক্যারাটিন সেল থাকে, সেবাম থাকে, তারপরে লো পিএইচ এবং লো অক্সিজেন। এছাড়াও স্কিনের মধ্যে কি থাকে? সুইট, মানে গাম গ্রন্থি যেগুলো থেকে আমার সুইট সিক্রেশন হচ্ছে। এই সুইট গ্ল্যান্ড কী করে? সুইট গ্ল্যান্ডের মধ্যে থেকে আসে হচ্ছে সুইট মানে তো ঘাম। ঘামের মধ্যে কি থাকে? পানি থাকে এবং একটা এনজাইম থাকে। এই এনজাইমের নাম হচ্ছে লাইসোজাইম। এই লাইসোজাইম এনজাইমটা ব্যাকটেরিয়ার একটা ব্যাকটেরিয়ার সেল আছে না, এই ব্যাকটেরিয়ার সেলকে কী করবে? ধ্বংস করে দেবে। অ্যাজ এ রেজাল্ট ব্যাকটেরিয়াকে মারে ফেলতেছে।
এরপরে যদি আমরা আসি মিউকাস মেমব্রেন। মিউকাস মেমব্রেন কী বলছিলাম, জিআইটির লাইনিং এপিথেলিয়ামের উপরের অংশ, এটা হচ্ছে বা লাইনিং এপিথেলিয়াম নিয়ে, এটা হচ্ছে মিউকাস মেমব্রেন। এই মিউকাস মেমব্রেন অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, জেনিটোইউরিনারি ট্র্যাক্ট, তারাও ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে, এটা একটু বলছি আমরা। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে রেসপিরেটরি যেই এপিথেলিয়াম থাকে, এই রেসপিরেটরি এপিথেলিয়াম ইমিউনোগ্লোবুলিন এ সিক্রেশন করে। এই ইমিউনোগ্লোবুলিন এ কী করে, ভাইরাস বা ব্যাকটেরিয়াকে এই রেসপিরেটরি এপিথেলিয়ামের সাথে লাগতে দেয় না। যখন ভাইরাস বা ব্যাকটেরিয়া এই রেসপিরেটরি এপিথেলিয়ামের গায়ে লাগবে, তারা এই এপিথেলিয়ামকে ধ্বংস করবে, ধ্বংস করে ভিতরে ঢুকতে পারে, যেটা আমরা চাই না। এই জন্য রেসপিরেটরি এপিথেলিয়ামকে সিক্রেট করে অনবরত ইমিউনোগ্লোবুলিন এ। এই ইমিউনোগ্লোবুলিন এটা যখন সিক্রেশন করবে, তখন ভাইরাস বা ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যাবে। এরপরে হচ্ছে ল্যাক্টোফেরিন। ল্যাক্টোফেরিন হচ্ছে কীভাবে কাজ করে, ল্যাক্টোফেরিন একটা ভাইরাস বা ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য কি দরকার, মানুষের শরীরের গ্রোথ জন্য কী দরকার, একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন তার বেশি বেশি আয়রন খাইতে হয়, কারণ হচ্ছে আয়রন গ্রোথে হেল্প করে। সিমিলারলি ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য আমার কী দরকার, আয়রন দরকার। এই ল্যাক্টোফেরিন যে এনজাইমটা, সে কী করে, এই আয়রনটাকে ব্যাকটেরিয়াকে ইউটিলাইজ করতে দেয় না। তো ব্যাকটেরিয়া যখন আয়রন পাবে না, তখন ব্যাকটেরিয়া গ্রোথ হতে পারবে না। এছাড়াও কিছু আছে, প্রোটেক্টিভ মেকানিজম আছে, যেমন শ্বাসনালীতে যদি কোনো আমার বলে কি ডাস্ট বা অন্য কোনো পার্টিকল যদি ঢুকে, তখন সেটার আমরা হাঁচি কাশির মাধ্যমে বের করে দিই। তারপরে স্টোমাকে কি আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে আমরা বাইরে ফাস্ট ফুড খাই বা রাস্তার খাবারগুলো খাই, সেগুলোর মধ্যে তো প্রচুর পরিমাণে ভাইরাস বা ব্যাকটেরিয়া আছে। এগুলো আমাদের ক্ষতি কেন করতে পারে না, কারণ এই হাইড্রোক্লোরিক অ্যাসিড স্টোমাকে যখন খাবার যায়, তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড এই ভাইরাস বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। এরপরেও যদি তাকে ধ্বংস করতে পারতেছে না, স্টোমাকে ভাইরাস বা ব্যাকটেরিয়া গেছে, তখন এই ভাইরাস বা ব্যাকটেরিয়া কী করবে, ইরিটেন্ট সাবস্টেন্স তৈরি করবে, যেটা আমার শরীর নিতে পারবে না। অ্যান্ড শরীর কী করবে, সেটাকে হয় বমি করার মাধ্যমে, না হলে স্টুলের মাধ্যমে শরীর থেকে বের করে দিবে। এই জন্য এই যে ফুড পয়জনিং বা অন্য জিনিসের সময়, যেমন আমরা বাইরের খাবার খাইছি, তারপরে দেখা যায় যে ডায়রিয়া বা ভমিটিং হচ্ছে, তাহলে এটাও একটা প্রোটেক্টিভ মেকানিজম শরীরের। তাহলে এখান থেকে মাস্ট টু নো লাইন হচ্ছে, রিডিং দিলে পুরাটা ভালো, এত কিছু মনে রাখা তো সম্ভব না। এখানে মাস্ট টু নো হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এ রেসপিরেটরি এপিথেলিয়াম থেকে সিক্রেশন হইতেছে, আর এই লাইনটা মাস্ট টু নো হচ্ছে আয়রনকে ইউটিলাইজ করতে দিতেছে না ল্যাক্টোফেরিন। এই তো। এরপরে কি আছে, মাইক্রোবায়োম। মাইক্রোবায়োম হচ্ছে, আমরা জানি আমাদের শরীরের ভিতরে ভাইরাস বা ব্যাকটেরিয়া, মানে কিছু ব্যাকটেরিয়া থাকে জিআইটিতে, যেগুলো আমাদের শরীরের জন্য দরকারি, এটাকে বলতেছি আমরা মাইক্রোবায়োম। এরপর স্কিনেও কিছু মাইক্রোবায়োম থাকে, ওরাল ক্যাভিটিতে কিছু মাইক্রোবায়োম থাকে, এগুলো শরীরের জন্য দরকারি, এদেরকে আমরা ফ্লোরা বলি। হ্যাঁ, এদের কাজ কি, এই ব্যাকটেরিয়াগুলা যখন আমার শরীরে এনাফ পরিমাণে থাকে, তখন তারা বাইরে থেকে অন্য কোনো ব্যাকটেরিয়াকে আসতে দেয় না, বা আসলেও ধরি আমরা এটা হচ্ছে জিআইটির নর্মাল ব্যাকটেরিয়াগুলা। হ্যাঁ, এইখানে যদি বাইরে থেকে একটা ব্যাকটেরিয়া আসে, এই হলুদটা ধরলাম, বাইরের একটা ব্যাকটেরিয়া আসছে, তখন এই ব্যাকটেরিয়ার বেঁচে থাকার জন্য কী দরকার, নিউট্রিশন দরকার। তারপর একটা স্পেস দরকার, যেখানে সে বসবে বা ঘুমাবে, যাই হোক না কেন। তো এই যে নিউট্রিশন স্পেস, এইগুলা ইউটিলাইজ করতে দিবে না কে, শরীরের যে নর্মাল ব্যাকটেরিয়া। এই শরীরের নর্মাল ব্যাকটেরিয়াগুলো কী করবে, বেশি বেশি নিউট্রিশন তখন ইউজ করবে, বেশি বেশি স্পেস সে নেবে। এছাড়াও সে একটা এনজাইম রিলিজ করবে, যেটার নাম হচ্ছে ব্যাকটেরিসিডিন। এই ব্যাকটেরিসিডিন রিলিজ করার মাধ্যমে বাইরে থেকে যেই ব্যাকটেরিয়াটা আসলো, এই ব্যাকটেরিয়াকে সে ধ্বংস করে দিবে।
এখন আমি যদি এমন কোনো কিছু করি যেইটা আমার শরীরের নর্মাল যেই ফ্লোরা বা মাইক্রোবায়োমগুলো আছে সেইগুলোকে ধ্বংস করে দেয়, তখন বাইরে থেকে যে ব্যাকটেরিয়াটা আসতেছে সে ইজিলি নিউট্রিশন পাবে, স্পেস পাবে এবং তাকে ব্যাকটেরিসিডিন ধ্বংস করতে পারবে না। তো এরকম একটা কন্ডিশন হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এগুলো আমরা চ্যাপ্টার 6-এ গিয়ে আলোচনা করবো। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কোনগুলো? ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যেমন সেফট্রাক্সন, সেফালোস্পোরিনের গ্রুপের ড্রাগগুলো আর কি। সেফট্রাক্সন যদি দেয় একটা পেশেন্টকে, আমরা তো হুবহু মানে অনবরত দিতেছি সেফট্রাক্সন পেশেন্ট ভর্তি হইলেই, তখন এই পেশেন্টের এই যে নর্মাল যেই ফ্লোরা একটা মানুষের সেইগুলা ইনহিবিটেড হইতেছে অথবা ধ্বংস হয়ে যাচ্ছে, তখন ইজিলি এই পেশেন্ট আমার বাইরের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হচ্ছে। তো এই কন্ডিশনকে আমরা বলি সিডিআই। কেন? কারণ তারা ক্লোস্ট্রিডিয়াম, যেহেতু ক্লোস্ট্রিডিয়াম ডিতে ডেফিসিল, ক্লোস্ট্রিডিয়াম ডেফিসিল অর্গানিজম দিয়ে বেশি বেশি ইনফেক্টেড হবে। তাহলে যেই পেশেন্টকে আমি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতেছি সেই পেশেন্টে কী হবে? সিডিআই বা ক্লোস্ট্রিডিয়াল ডেফিসিল ইনফেকশন হবে। এটা এবার আসছিল পরীক্ষায়। একটা ওল্ড পেশেন্ট, যে কোনো মানে সে সুস্থ থাকুক অসুস্থ থাকুক, একটা ওল্ড পেশেন্টকে যদি আমি 60 ইয়ার সাপোজ যদি আমি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিই, তাহলে তার এই সিডিআই হওয়ার সম্ভাবনা বেশি, মানে হবেই। 100 জনের মধ্যে ধরি 90 জনের হবেই। তাহলে এটা হচ্ছে মাস্ট টু নো লাইন। কী বলছে? ইরাডিকেশন অফ দ্য নর্মাল ফ্লোরা উইথ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কমনলি রেজাল্টস ইন অপরচুনিস্টিক ইনফেকশন। অপরচুনিস্টিক ইনফেকশন কি সেটা তো আমরা জানি, যে একটা ইনফেকশন শরীরে যাতে ইজিলি ডেভেলপ করে সেই কন্ডিশন আমরা শরীরে ক্রিয়েট করে দিচ্ছি। অপরচুনিস্টিক ইনফেকশন হবে ক্লোস্ট্রিডিয়াল ডেফিসিলের মাধ্যমে। এটা মাস্ট টু নো লাইন। আর এইখানে আমরা জেনে রাখবো, নাইস টু নো, যে ব্যাকটেরিসিডিন এনজাইম রিলিজ করার মাধ্যমে আমাদের নর্মাল ফ্লোরাগুলা এই বাইরের ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এইখানে দুইটা ফিগার বাকি আছে, এগুলো দেখি। এটা হচ্ছে একটা লিম্ফ নোড। আমরা জানি শরীরের লিম্ফ নোড আছে দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি লিম্ফ নোড, হচ্ছে সেকেন্ডারি লিম্ফ নোড। ঠিক আছে, প্রাইমারি লিম্ফ নোডের মধ্যে আছে কি? স্প্লিন, থাইমাস। আর সেকেন্ডারি লিম্ফ নোডের মধ্যে বাকি সবগুলো ওই পেয়ার স্পেসেস, জিআইটিতে থাকে যেটা, তারপরে মেল্ট, মিউকোসা অ্যাসোসিয়েটেড যে লিম্ফোসাইট সেলগুলো থাকে জিআইটিতে, এরপরে অ্যাডেনয়েড, টনসিল, এগুলো হচ্ছে সেকেন্ডারি। তো এরকম একটা লিম্ফ নোডকে যদি আমি ক্রস সেকশন করি, এটা হচ্ছে একটা লিম্ফ নোড। হচ্ছে লিম্ফ নোডের যদি আমি কাটি মাঝ বরাবর হরাইজন্টালি, তখন দেখবো এর বাইরে একটা কাভারিং আছে। লিম্ফ নোডের, এটা যদি লিম্ফ নোড হয়, এর বাইরে একটা কাভারিং আছে। ঠিক আছে, এই বাইরে কাভারিংয়ের পরে এই লিম্ফ নোডে কী হবে? লিম্ফ নোডে যাইতেছে লিম্ফ। ঠিক আছে, লিম্ফ নোডে কী যাবে? লিম্ফ। এই লিম্ফগুলা কিসের মাধ্যমে যাবে? একটা অ্যাফারেন্ট আর্টারির মাধ্যমে। আর্টারি না তো, অ্যাফারেন্ট লিম্ফ্যাটিক্স। আচ্ছা, লিম্ফ্যাটিক্সের কাজ কি? বা লিম্ফ চ্যানেলের কাজ হচ্ছে আমরা যে চর্বি খাচ্ছি, ফ্যাটি অ্যাসিড, এই ফ্যাটি অ্যাসিডকে ক্যারি করা। ঠিক আছে, চর্বিকে ক্যারি করবে। আর ব্লাড ভেসেল কী করতেছিল? ব্লাড ক্যারি করতেছিল। এই ফ্যাটি অ্যাসিড আলটিমেটলি আমার ব্লাডেই যাবে, বাট তাকে জিআইটি থেকে আমরা খাবার খেলাম একটা চর্বি, হ্যাঁ মাংসর একটা চর্বি খাইলাম, এটা জিআইটিতে যাবে, জিআইটির সেল থেকে সে অ্যাবজর্পশন হয়ে যাবে ব্লাডে। এখন এই যে অ্যাবজর্পশন হয়ে ব্লাডে যাইতেছে, তার জন্য কি দরকার? একটা লিম্ফ্যাটিক চ্যানেল দরকার। তাহলে লিম্ফ্যাটিক চ্যানেল বা লিম্ফ নোডের মাধ্যমে আমি ক্যারি করতেছি চর্বি। তাহলে ঢুকতেছে কিসের মাধ্যমে চর্বিটা? এফারেন্ট লিম্ফ্যাটিক্সের মাধ্যমে। আর বের হইতেছে ইফারেন্ট লিম্ফ্যাটিক চ্যানেলের মাধ্যমে। ওকে,
এখন যদি আমি লিম্ফ নোডের ভিতরে দেখি, এর একটা অংশকে বলবো আমরা কর্টেক্স, বাইরের অংশটাকে এটাকে বলতেছি কর্টেক্স, এরপরের অংশটাকে বলবো প্যারাকর্টেক্স, আর একদম ভিতরে যে অংশটা তাকে বলবো মেডুলা। ঠিক আছে, এখন মেডুলাতে সাধারণত কী কী থাকে, এই ভিতরের যেই মেডুলা, এই মেডুলাতে থাকবে প্লাজমা সেল। প্লাজমা সেল জানি কি আমরা, প্লাজমা সেল, প্লাজমা সেল হচ্ছে অ্যাক্টিভেটেড বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট যখন অ্যাক্টিভ হবে তখন তাকে বলতেছি প্লাজমা সেল। প্লাজমা সেলের কাজ কি, অ্যান্টিবডি প্রোডাকশন করা। তাহলে অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে লিম্ফ নোডের কোথায়, মেডুলাতে। এছাড়াও এখানে কি থাকে, সাইনাস আর ম্যাক্রোফেজেস। তাহলে মেডুলাতে কিন্তু তিনটা জিনিস থাকে, প্লাজমা সেল, সাইনাস, ম্যাক্রোফেজেস। এরপরে যদি আমরা ধরি প্যারাকর্টেক্স, এই নীল কালারের এইটা প্যারাকর্টেক্স, এইখানে কী কী সেল থাকে, এইখানে থাকে টি সেল আর ডেনড্রাইটিক সেল। তারপরে হচ্ছে কর্টেক্স, এগুলো ওই হলুদ কালারের অংশ, এটা হচ্ছে কর্টেক্স। এই কর্টেক্সের মধ্যে কী থাকতেছে, কর্টেক্সের মধ্যে আবার দুইটা জিনিস থাকতেছে, একটা হচ্ছে লিম্ফয়েড ফলিকল, লিম্ফয়েড ফলিকল, আরেকটা হচ্ছে জার্মিনাল সেন্টার, জার্মিনাল সেন্টার। আচ্ছা, আমরা বলছিলাম কি, বি লিম্ফোসাইট, এই বি লিম্ফোসাইটটা থেকে কি আসে, প্লাজমা সেল। বি লিম্ফোসাইট থেকে আসতেছে প্লাজমা সেল। আচ্ছা, আমি একটু স্পেস নিয়ে রাখাই, এখানে খেয়াল করি, এটা হচ্ছে একটা নর্মাল বি সেল। হ্যাঁ, এই বি সেল যখন অ্যান্টিজেনিক স্টিমুলেশন পাবে, মানে শরীরে কোনো একটা ব্যাকটেরিয়া ঢুকছে, এই ব্যাকটেরিয়ার যেই অ্যান্টিজেন, সেই অ্যান্টিজেনের প্রতি যখন বি সেল এক্সপোজ হবে, তখন বি সেলটা কী হবে, অ্যাক্টিভ, অ্যাক্টিভ বি সেল। হ্যাঁ, বি সেলটা এখন অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ বি সেলকেই আমরা বলতেছি প্লাজমা সেল। প্লাজমা সেল প্রোডাকশন করতেছে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি গিয়া ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন অথবা ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে দিচ্ছে। তাহলে আমার কি লাগবে, বি সেল লাগবে আর প্লাজমা সেল লাগবে। আমরা একটু আগে বলতেছিলাম এটা যদি একটা লিম্ফ নোড হয়, তার মেডুলাতে আছে প্লাজমা সেল। এখন প্লাজমা সেল আছে, তাহলে অবশ্যই এটার ভিতরে বি সেলও আছে। এই বি সেলটা কই থাকবে, প্রাইমারি ফলিকলে বা লিম্ফয়েড ফলিকল, প্রাইমারি লিম্ফয়েড ফলিকল, এটা হচ্ছে বি সেল। সে যখন অ্যান্টিজেনিক, এটা হচ্ছে বি সেল, সে যখন অ্যান্টিজেনিক স্টিমুলাস পাইছে তখন সে প্লাজমা সেলে কনভার্ট হয়ে মেডুলাতে চলে যাবে। হ্যাঁ, আরেকটা ফেজ আছে, প্রথমে তো ইনিশিয়াল স্টেজে কী হইতেছিল, একটা বি সেল ছিল, কোথায়, কর্টেক্সে। বি সেলটা এরপরে কি হবে, অ্যান্টিজেনিক স্টিমুলেশন পাবে। যখন অ্যান্টিজেনিক স্টিমুলেশন পাবে তখন বি সেল কিছু মডিফাই করবে নিজেকে, যেটাকে আমরা বলবো জার্মিনাল সেন্টার। বি সেল যখন অ্যান্টিজেনিক স্টিমুলেশন পাওয়ার পরে নিজেকে মডিফাই করতেছে, তখন মেডুলার তখন কর্টেক্সের যেই অংশে এই জিনিসটা হইতেছে ওই অংশকে আমরা বলতেছি জার্মিনাল সেন্টার। এই জার্মিনাল সেন্টারে অ্যান্টিজেনিক এক্সপোজার পাওয়ার পরে সে চলে আসবে মেডুলাতে এবং কনভার্ট হবে প্লাজমা সেলে। তাহলে ইনিশিয়ালি একটা প্রাইমারি ফলিকল ছিল যেখানে বি সেলটা বসেছিল। এই প্রাইমারি ফলিকল যখন অ্যান্টিজেনিক স্টিমুলেশন পাইছে তখন সে নিজের মাঝে কিছু চেঞ্জ আসে এবং জার্মিনাল সেন্টার বলি ওই জায়গাটাকে, যে জায়গায় সে অবস্থান করতেছে, দেন এইখান থেকে চলে যাবে মেডুলাতে। আশা করি বোঝা গেছে যে প্রাইমারি ফলিকল কি, জার্মিনাল সেন্টার কি। তাহলে এইখানে কি বলছে ওরা, এইখানে যদি আমি খেয়াল করি, এইখানে প্রথমে বলছে
কর্টেক্স, কর্টেক্সের মধ্যে কি আছে, একটা প্রাইমারি লিম্ফয়েড ফলিকল আছে যেখানে বি সেল থাকে। তারপরে বলছে একটা অ্যান্টিজেনিক স্টিমুলেশন পাওয়ার পরে, এখানে অ্যান্টিজেনিক এক্সপোজার পাওয়ার পরে বি সেলটা প্রলিফারেট করতেছে, যেটাকে বলতেছি জার্মিনাল সেন্টার। আর প্লাজমা সেল আসতেছে কোথায়, মেডুলাতে। ওকে, প্লাজমা সেল আসতেছে মেডুলাতে। এরপরে আমাদের বাকি কি আছে, এরপরে বাকি আছে হচ্ছে প্যারাকর্টেক্স। এই অংশটা, এই অংশটা হচ্ছে প্যারাকর্টেক্স। এই প্যারাকর্টেক্সের মধ্যে টি সেল থাকতেছে, ডেনড্রাইটিক সেল থাকতেছে। এরপরে হচ্ছে মেডুলা, এই মেডুলাতে কি থাকতেছে, প্লাজমা সেল, সাইনাস, ম্যাক্রোফেজ। আর ঢুকতেছে কি, চর্বি ঢুকতেছে এই লিম্ফ নোডের মাধ্যমে বাই অ্যাফারেন্ট লিম্ফ নোড, এই অ্যাফারেন্ট লিম্ফেটিক, আর বেরোইতেছে ইফারেন্ট লিম্ফেটিকের মাধ্যমে। আর বলছিলাম বাইরে একটা কাভারিং থাকে যেটাকে বলতেছে ক্যাপসুল। আর যেহেতু সে একটা অর্গান, লিম্ফ নোড একটা অর্গান, তার কিছু ব্লাড সাপ্লাই লাগবে যে নিউট্রিশন দিবে তাকে, এই জন্য ব্লাড ভেসেল থাকবে, আর্টারি এবং ভেইন। এটা হচ্ছে মাস্ট টু নো। এটা লিম্ফ নোডের সেকশন সব পরীক্ষায় আসে, মাস্ট মাস্ট মাস্ট, এটা বাদ দেওয়া যাবে না, সব কিছু করতে হবে এটা এখান থেকে। তারপরে যদি দেখি আমরা, এখানে বলছে যে আমাদের ইননেট ইমিউন সিস্টেমের কিছু সেল আছে, যেমন নিউট্রোফিল, মনোসাইট, ম্যাক্রোফেজ, ইউসিনোফিল, ব্যাজোফিল, মাস্ট সেল, ন্যাচারাল কিলার সেল। আর ন্যাচারাল কিলার সেল হচ্ছে ইননেট ইমিউনিটি এবং অ্যাডাপটিভ ইমিউনিটি দুটাই দিতে পারে, তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবো ইননেট ইমিউনিটি দেয়। আর অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমের সেল কী কী, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল মানে হচ্ছে যেই সেলটা একটা ব্যাকটেরিয়ার অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে এটাকে বি অথবা টি লিম্ফোসাইটের কাছে উপস্থাপন করে, যাতে সে কী করে, এই বি লিম্ফোসাইটটা অ্যান্টিবডি তৈরি করতে পারে। এই সেলগুলোকে বলতেছি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এরকম সেল কী কী আছে, বি সেল, টি সেল, ডেনড্রাইটিক সেল, এরা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। ওকে, এখন আমরা আলোচনা করব ফ্যাগোসাইট নিয়ে। ফ্যাগোসাইট আমরা সেই বাচ্চাকাল থেকেই পড়তেছি। তার কাজ কি, জীবাণুকে খেয়ে ফেলা, মানে ইনজেস্ট করা এবং তাকে মেরে ফেলা। এই ফ্যাগোসাইটিক যে ফ্যাগোসাইট যে সেলগুলো আছে সেগুলো কীভাবে কাজ করবে। নর্মালি একটা ব্যাকটেরিয়া যদি হয়, এটা এই ব্যাকটেরিয়ার কিছু সারফেসের মধ্যে কিছু জিনিস থাকে, যেমন কিছু প্রোটিন থাকে, দেন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে টিকোইক অ্যাসিড, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে হচ্ছে লাইপোপলিস্যাকারাইড, এবং আরও অনেক কিছু থাকতে পারে। এগুলাকে আমরা বলি প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন বা PAMPS। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার গায়ে থাকে। আর আমরা যেই সেলের মাধ্যমে এই ব্যাকটেরিয়াকে ধ্বংস করব, ওই সেলের সারফেসে কী থাকে, PRRS হচ্ছে প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর। তাহলে এটা যদি আমি একটা নিউট্রোফিল বা ম্যাক্রোফেজ ধরি, তার গায়ে থাকতেছে PRRS প্যাটার্ন রিকগনিশন, আর ব্যাকটেরিয়ার গায়ে থাকতেছে PAMP প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন। এখন এই যে ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়াকে নিউট্রোফিল বা ম্যাক্রোফেজ কীভাবে খাবে, তার গায়ে আছে PRRS, এর সাথে বাইন্ড করবে ব্যাকটেরিয়ার যে PAMP ছিল, প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন। আর আমাদের ম্যাক্রোফেজের শরীরে থাকতেছে
প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর, এই দুইটা একটা একটার সাথে বাইন্ড করবে। যখন বাইন্ড করলো তখন ম্যাক্রোফেজ তো ব্যাকটেরিয়াকে ক্যাপচার করে ফেলছে, এটা হচ্ছে ব্যাকটেরিয়াকে ক্যাপচার করে ফেলছে। তখন হয় সে নিজের ভিতরে ইনজেস্ট করে এটাকে মেরে ফেলবে, অথবা কিছু সাবস্টেন্স রিলিজ করে এটাকে মেরে ফেলবে। দেখি তাহলে এখানে প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর কি সেটা আমরা জানতেছি আমাদের সেলের মধ্যে যেটা থাকে নিউট্রোফিল অথবা ম্যাক্রোফেজে। আর প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন যেটা ভাইরাস বা ব্যাকটেরিয়ার গাড়িতে থাকতেছে। ঠিক আছে, এখন যখন এরকমভাবে বাইন্ড করবে প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্নের সাথে প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর, তখন আমাদের সেলের ভিতরে যে নিউক্লিয়াসটা আছে, হ্যাঁ, সেলের ভিতরে যে নিউক্লিয়াসটা আছে ওই নিউক্লিয়াসের মধ্যে কি আছে, ডিএনএ, ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে কি আছে আবার জিন, একটা জিন অ্যাক্টিভেশন হবে। ঠিক আছে, এটাকে আমরা বলি প্রো ইনফ্লামেটরি জিন। প্রো ইনফ্লামেটরি মানে ইনফ্লামেশন হওয়ার জন্য একটা সিগন্যাল দিবে। প্রো ইনফ্লামেটরি জিন অ্যাক্টিভেশন হবে। কেন? কারণ এই যে প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন আর প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর, এই দুটো বাইন্ড যখন হবে তখন এনএফ কে বিটা অ্যাক্টিভেশন হবে, যেইটা এই যে জিন প্রো ইনফ্লামেটরি জিন তাকে অ্যাক্টিভেশন করতেছে। ওকে, আমরা আবার একটু বলি, একটু টাফ বাট মজার আছে। প্রথমে এটা ছিল ম্যাক্রোফেজ প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর এক্সপ্রেস করতেছিল, আর এটা হলো একটা ব্যাকটেরিয়া এক্সপ্রেস করতেছিল কি প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন। এই দুইটা যখন বাইন্ড হইল তখন ম্যাক্রোফেজের ভিতরে একটা প্রোটিন অ্যাক্টিভেশন হবে, যেটাকে এনএফ কে বিটা বলতেছি। এই এনএফ কে বিটা ম্যাক্রোফেজের যেই জিন ছিল ডিএনএর ভিতরে, এই জিনের মধ্যে একটা অংশ ছিল প্রো ইনফ্লামেটরি জিন। এই প্রো ইনফ্লামেটরি জিন অ্যাক্টিভেশন হবে, এটাই বলছে। তো এরকমভাবে যে পেশেন্টের গাউট অথবা ফ্যামিলিয়াল ফিভার সিনড্রোম হইতেছে, ইকুইড গাউট অথবা ফ্যামিলিয়াল ফিভার সিনড্রোম, ওই পেশেন্টের আবার ইন্টারলিউকিন 1 বিটা তৈরি হইতেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মাস্ট টু নো। ইকুইড গাউট এবং ফ্যামিলিয়াল ফিভার সিনড্রোমে ইন্টারলিউকিন 1 বিটা অ্যাক্টিভেশন হয়। আর এখানে বলছে অপসোনিন হচ্ছে এই যে ফ্যাগোসাইটিক যে প্রসেস, ফ্যাগোসাইটোসিস আমরা জানি, যেই প্রক্রিয়ায় নিউট্রোফিল বা ম্যাক্রোফেজ ভাইরাস বা ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে, ওইটাকে বলি ফ্যাগোসাইটোসিস। এই ফ্যাগোসাইটোসিস প্রসেসটা তিনটা জিনিসের উপস্থিতিতে বেশি কাজ করে, হচ্ছে C3b, হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি, এটা হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন। তাহলে C3b, ইমিউনোগ্লোবুলিন জি আর সি রিঅ্যাক্টিভ প্রোটিন এরা কি করতেছে, ফ্যাগোসাইটোসিস প্রসেসটাকে স্টিমুলেট করতেছে, যাতে বেশি ফ্যাগোসাইটেট হবে। তখন এই প্রসেসটাকে বলি আমরা অপসোনাইজেশন। আর এই তিনটা সাবস্টেন্স যারা অপসোনাইজেশন প্রসেসকে স্টিমুলেট করতেছে তাদেরকে বলি অপসোনিন। ঠিক আছে, তাহলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া যখন ইনহ্যান্স হবে তাকে বলতেছে অপসোনাইজেশন, যাদের মাধ্যমে ইনহ্যান্স হয় তাদেরকে বলতেছে অপসোনিন। কি আছে, C3b, ইমিউনোগ্লোবুলিন জি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এটা হচ্ছে মাস্ট টু নো। এরপরে হচ্ছে নিউট্রোফিল আমরা জানি পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট, মানে নিউট্রোফিল হচ্ছে একটা WBC যার মধ্যে অনেকগুলা নিউক্লিয়াস থাকে। এটার হাফ লাইফ হচ্ছে 6 ঘন্টা। ঠিক আছে, মানে 6 ঘন্টা পরে অর্ধেক নিউট্রোফিল মরে যাবে। আর এর কাজ কি, সে মাইক্রো অর্গানিজমকে ক্যাপচার করে, ধ্বংস করে, এবং সে নন স্পেসিফিক ফাংশন দেয়।
এর মধ্যে কিছু গ্র্যানিউল থাকে, দুই ধরনের গ্র্যানিউল থাকে, একটা হচ্ছে প্রাইমারি গ্র্যানিউল, একটা হচ্ছে সেকেন্ডারি গ্র্যানিউল। এটা যদি একটা নিউট্রোফিল হয়, এইটা একটা প্রাইমারি গ্র্যানিউল, এইটা একটা সেকেন্ডারি গ্র্যানিউল। প্রাইমারি গ্র্যানিউলের মধ্যে কি থাকে? মাইলোপারঅক্সিডেস, এটাকে আমরা প্রকাশ করি MPO দিয়ে, মাইলোপারঅক্সিডেস। সেকেন্ডারি গ্র্যানুলের মধ্যে কি থাকে? লাইসোজাইম, কোলাজেনাস, ল্যাক্টোফেরিন। তো এইখান থেকে এটা হচ্ছে মাস্ট টু নো অথবা নাইস টু নো, যাই করি না কেন, যে প্রাইমারি গ্র্যানুল কি? মাইলোপারঅক্সিডেস। সেকেন্ডারি গ্র্যানুল কি থাকে নিউট্রোফিলে? লাইসোজাইম, কোলাজেনাস, ল্যাক্টোফেরিন। তাহলে এইখানে ওই যা বলছি তাই একটু দেখাইছে। প্রথমে প্যাথোজেন রিকগনিশন বা প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর, তার সাথে বাইন্ড করতেছে কি? ব্যাকটেরিয়া ভাইরাসের প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন। যেমন এটা ভাইরাল বা ব্যাকটেরিয়াল ডিএনএ হইতে পারে, আরএনএ হইতে পারে, এদের প্রোটিন হইতে পারে, অথবা সেল মেমব্রেনের একটা অংশ যেমন লাইপোপলিস্যাকারাইড। এগুলো সবগুলাই হচ্ছে প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন। সে বাইন্ড করতেছে কার সাথে? এই ম্যাক্রোফেজের প্যাটার্ন রিকগনিশন যে রিসেপ্টরগুলো আছে এইগুলোর সাথে। যখন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে তখন কী হইতেছে? NFK বিটা অ্যাক্টিভেশন হইতেছে। NFK বিটা জিনের একটা স্পেসিফিক পোর্শন যেটা প্রো ইনফ্লামেটরি জিন হিসেবে কাজ করে, তাকে এক্সপ্রেস করবে। এই প্রো ইনফ্লামেটরি জিন যখন এক্সপ্রেশন হবে তখন সে ইন্টারলিউকিন 1 বিটাকে অ্যাক্টিভেশন করতে পারে। ইন্টারলিউকিন 1 বিটা কী করবে? একিউট গাউট করবে। আরেকটা আছে ফ্যামিলিয়াল ফিভার চিহ্ন, আমার দরকার নেই, একিউট গাউট মনে রাখলেই হবে। আবার সিমিলারলি এখানে কি করতে পারে? এটা একটা ভাইরাস, এই পুরাটা ভাইরাস সরাসরি রিসেপ্টরের সাথে লাগতে পারে। এটা একটা অ্যান্টিবায়োটিকের FC ফ্র্যাগমেন্টের সাথে সরাসরি লাগিয়া ইন্টারনালাইজ হইয়া লাইসোজোমের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। অথবা এই ব্যাকটেরিয়ার সাথে C3 যে কমপ্লিমেন্ট প্রোটিন ছিল, এই কমপ্লিমেন্ট প্রোটিন বাইন্ড করবে, পরে C3b আবার কি করবে? আমরা জানি C3b একটা অপসোনাইজেশন প্রসেস সে হেল্প করে, এটা একটা অপসোনিন। তো C3b তখন C3b রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, যেইটা লাইসোজোমের মাধ্যমে ডিস্ট্রয় হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যে বলছিলাম অপসোনাইজেশন করে 3টা সাবস্টেন্স। এক নম্বরে ছিল C3b, দেন C রিঅ্যাক্টিভ প্রোটিন, আরেকটা ছিল ইমিউনোগ্লোবুলিন জি। কীভাবে তারা ফ্যাগোসাইটিক প্রসেসটাকে ইনহ্যান্স করে? দেখি এখানে ইমিউনোগ্লোবুলিন জি, এই যে একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার সাথে এই যে অ্যান্টিবডি, এটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি অ্যান্টিবডি। ইমিউনোগ্লোবুলিন জি অ্যান্টিবডি ব্যাকটেরিয়ার সাথে বাইন্ড করলো, যখন বাইন্ড করবে তখন সেল এটাকে ক্যাপচার করে লাইসোজাইমের মাধ্যমে ধ্বংস করে দিতেছে। তাহলে C3b এইভাবে ফ্যাগোসাইটিক প্রসেসটাকে ইনহ্যান্স করে। ও না, ইমিউনোগ্লোবুলিন জি। আর C3b কীভাবে এনহ্যান্স করে? C3b ব্যাকটেরিয়ার সাথে বাইন্ড করলো, দেন C3b আর ব্যাকটেরিয়ার যে কমপ্লেক্সটা, এই কমপ্লেক্সটা পরে সেলের ভিতরে ঢুকে লাইসোজোমের মাধ্যমে ধ্বংস হবে। তারপরে এই যে নিউট্রোফিল বা ম্যাক্রোফেজ একটা সেলকে মারতেছে, এই মারার জন্য সে 2টা পদ্ধতি ইউজ করে, একটা হচ্ছে অক্সিডেটিভ আর একটা হচ্ছে নন অক্সিডেটিভ কিলিং। অক্সিডেটিভ কিলিংকে আবার রেসপিরেটরি ব্লাস্টও বলে। এখানে NADPH অক্সিডেজ এনজাইমের উপস্থিতিতে সে অক্সিজেন খেয়ে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসে কনভার্ট করে, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড, সুপার অক্সাইড ডিসমিউটেস, যেগুলো মাইক্রোঅর্গানিজমকে ড্যামেজ করে। তাহলে এখানে কি বলছে? এখানে বলছে নিউট্রোফিল বা ম্যাক্রোফেজ অক্সিডেটিভ এবং নন অক্সিডেটিভ পদ্ধতিতে একটা মাইক্রোঅর্গানিজমকে মারতে পারে। অক্সিডেটিভ প্রসেসে কি হইতেছে? অক্সিডেটিভ প্রসেস প্রসেসে একটা অক্সিজেনকে NADPH এনজাইমটা অক্সিজেনকে সুপার অক্সাইড ডিসমিউটেস অথবা হাইড্রোজেন পারঅক্সাইড এটাতে কনভার্ট করবে। হাইড্রোজেন পারঅক্সাইড অথবা সুপার অক্সাইড ডিসমিউটেস ব্যাকটেরিয়াকে
ধ্বংস করবে। এটা হচ্ছে অক্সিডেটিভ প্রসেস। আর নন অক্সিডেটিভ প্রসেসে কী করবে? অক্সিজেনের দরকার হয় না। তাহলে অক্সিডেটিভ প্রসেসে অক্সিজেনের দরকার হয়, নন অক্সিডেটিভ প্রসেসে অক্সিজেনের দরকার হয় না। এখানে সাধারণত কী হয়, এটা বা নিউট্রোফিল বা ম্যাক্রোফেজের ভিতর থেকে কিছু এনজাইম সরাসরি বাইরে অথবা ভিতরে সিক্রেশন করার মাধ্যমে, যেমন লাইসোজাইম প্রসেসের মাধ্যমে ওকে মেরে ফেলে। তাহলে এখান থেকে এটা হচ্ছে নাইস টু নো যে অক্সিডেটিভ কিলিং এবং নন অক্সিডেটিভ কিলিং। অক্সিডেটিভ কিলিংয়ে কী হইতেছে? NADPH লাগতেছে, যেটা অক্সিজেনকে হাইড্রোজেন পারঅক্সাইড সুপার অক্সাইড ডিসমিউটেটকে পরিণত করতেছে। আর নন অক্সিডেটিভে অক্সিজেন লাগে না। আরেকটা প্রসেস আছে যেটাকে বলে নিটোসিস, নিউট্রোফিল ট্র্যাপিং, এক্সট্রাসেলুলার ট্র্যাপিং ফরমেশন, নিটোসিস। এই পদ্ধতিতেও নিউট্রোফিল মাইক্রোব্যাকটেরিয়াকে মারতে পারে। এখন আসো, এখানে কি বলছে? পাস কি? যখন একটা ইনফ্লামেশন বা ইনফেকশন শুরু হয়, তখন কী হইতেছে? ধরি এটা একটা ব্যাকটেরিয়া, এখানে আসছে কি ম্যাক্রোফেজ বা নিউট্রোফিল এসে এই, আচ্ছা প্রথমে তো আসবে নিউট্রোফিল, ধরি নিউট্রোফিল আসছে, নিউট্রোফিল এসে ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলছে। ব্যাকটেরিয়াকে যখন খেয়ে ফেলছে, ব্যাকটেরিয়া তখন ধ্বংস হয়ে গেছে বা ডেড হয়ে গেছে। এবং এই প্রসেসের সময় এখানে কিছু ইন্টারলিউকিন তৈরি হইতেছিল, প্লাস কিছু ফ্লুইড আসতেছিল। যেহেতু এটা ইনফ্লামেশন, আমরা জানি ইনফ্লামেশন কী করবে? ভেজোডাইলেশন করবে। ভেজোডাইলেশনের জন্য এখানে বেশি বেশি ব্লাড আসবে এবং ফ্লুইডও আসবে, অন্যান্য সাবস্টেন্স আসতেছে। এই নিউট্রোফিল আবার 6 ঘন্টা পরে মারা যাবে। 6 ঘন্টা পরে মারা গেল। তাহলে এই যে টোটাল জিনিসটা, যেখানে আমি ডেড মাইক্রো অর্গানিজম মানে ব্যাকটেরিয়া, ডেড অর ডাইং মাইক্রো অর্গানিজম, দেন নিউট্রোফিল, এগুলো পাচ্ছি। এই টোটাল জিনিসটাকে বলতেছি পাস। এই পাসটা যখন অনেক বেশি হবে এবং সিভিয়ার, তখন তাকে বলবো অ্যাবসেস। বুঝা গেছে? তাহলে ইনিশিয়াল স্টেজে ব্যাকটেরিয়া বা ভাইরাসকে ধ্বংস করতেছিল নিউট্রোফিল, অ্যান্ড কিছুক্ষণ পরে এই নিউট্রোফিলও মারা যাবে। তখন এই যে ডেড ডাইং নিউট্রোফিল, নিউট্রোফিল দেন ব্যাকটেরিয়া, এদের যেই কালেকশনটা, এই কালেকশনকে বলতেছি পাস। আর পাসটা যখন এক্সটেন্সিভ হবে, তখন তাকে বলবো আমরা অ্যাবসেস। এটাই বলছে, ডেড ডাইং নিউট্রোফিল পাস ফরমেশন করে, যখন এক্সটেন্সিভ হবে তাকে আমরা অ্যাবসেস বলবো। নাইস টু নো, জানার জন্য আর কি। তাহলে এখানে পরীক্ষায় আসতে পারে কোনটা? না, পরীক্ষায় আসতে পারে এই নিউট্রোফিলের গ্র্যানিউল কী কী আছে, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। দেন ইন্টারলিউকিন 1 বিটা গাউট করতে পারে। আর ফ্যাগোসাইটের মধ্যে এখানে আসতে পারে প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর, আর হচ্ছে প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার রিসেপ্টর, রিডিং দিলেই হবে। আর হচ্ছে এটা মাস্টনো অপসোনিন C3b, ইমিউনোগ্লোবুলিন G, সি রিঅ্যাক্টিভ প্রোটিন। আর এখানে তো বলছি CDI বা ক্লোস্ট্রিডিয়াল ডিফিশিয়েন্ট ইনফেকশন, এটা মাস্টনো। এরপরে আসি আমরা মনোসাইট এবং ম্যাক্রোফেজ। আমরা জানি যখন সার্কুলেশনে থাকে তখন মনোসাইট, এই সার্কুলেশন থেকে মনোসাইট যখন টিস্যুতে চলে আসবে, তখন তাকে বলবো ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজ শরীরের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন নাম ধারণ করে। যেমন যখন সে ব্রেইনে যাবে তাকে বলবো মাইক্রোগ্লায়া, যখন সে লিভারে যাবে তখন তাকে বলবো কাফফার সেল, যখন সে কিডনিতে যাবে তখন তাকে বলবো মেজেনজিয়াল সেল, যখন সে স্কিনে যাবে তখন তাকে বলবো ল্যাঙ্গারহ্যান্স সেল, যখন সে লিম্ফ নোডে যাবে তখন তাকে বলবো হিস্টিওসাইট। ঠিক আছে, এটা কিন্তু মাস্ট নো। এটা এইখানে সব না থাকলেও অন্যান্য চ্যাপ্টারে থাকতে পারে, কিছু আছে আর কি। তাহলে ম্যাক্রোফেজ যখন ব্রেনে যাবে, এটা CNS আছে, তাকে আমরা বলবো মাইক্রোগ্লায়া, মানে ব্রেইনের ম্যাক্রোফেজের নাম কি? কাফফার সেল, এটা তো লিভারে আছেই, লিভারের ম্যাক্রোফেজকে বলি কাফফার সেল।
আর রেনালে আছে এই লাইন যে মেসেঞ্জিয়াল সেল হচ্ছে ম্যাক্রোফেজ, কিডনির ম্যাক্রোফেজ আর কি। ল্যাঙ্গারহ্যান্স সেল হচ্ছে স্কিনের ম্যাক্রোফেজ, আর এইটা নাই বইয়ে। হিস্টিওসাইট হচ্ছে লিম্ফ নোডের ম্যাক্রোফেজ। তাহলে এখানে বলছে মাইক্রোগ্লায়াল সেল ইন দ্য ব্রেন, এরপরেও আছে কি কাপফার সেল ইন দ্য লিভার, মেসেঞ্জিয়াল সেল ইন দ্য কিডনি, এখানেই আছে। আরেকটা হচ্ছে অ্যালভিউলার ম্যাক্রোফেজ, লাংসের মধ্যে যে ম্যাক্রোফেজ থাকে তাকে অ্যালভিউলার ম্যাক্রোফেজ বলে। এরপরে আসি ডেনড্রাইটিক সেল। ডেনড্রাইটিক সেল সাধারণত স্কিনের নিচে এবং গাট মিউকোজাতে থাকে। এর কাজ কি? অ্যান্টিজেন প্রেজেন্টেশন করে। আমরা বলছিলাম অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কয়টা? 3টা, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, ডেনড্রাইটিক সেল। ডেনড্রাইটিক সেল, টি লিম্ফোসাইট কি পড়ছিলাম দেখি একটু, হ্যাঁ বি টি আর ডেনড্রাইটিক সেল। ওকে, তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের কাজ কি আমরা বলছি, আরেকবার রিপিট করি। ব্যাকটেরিয়ার সাথে বাইন্ড করবে এই সেলটা, ব্যাকটেরিয়ার অ্যান্টিজেনের সাথে, তারপরে তারা বি অথবা টি বি সেলের কাছে প্রেজেন্ট করবে, এরপরে তারা বি সেলের কাছে প্রেজেন্ট করবে, দেন এর বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হবে। এটাই হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের কাজ। এখন আসি কিছু সাইটোকাইন। সাইটোকাইন হচ্ছে সিগন্যালিং প্রোটিন। একটা জায়গায় যখন ইনফ্লামেশন হবে তখন সেইখান থেকে কিছু সাইটোকাইন রিলিজ হয়। এখন এই সাইটোকাইন তো ইনফ্লামেশনের জন্য সিগন্যাল দিচ্ছে। যেখানে সাইটোকাইন হচ্ছে সে সিগন্যালিং মলিকুল, সে শরীরের অন্য জায়গা থেকে বিভিন্ন সেল, যেইখানে ইনফ্লামেশন হচ্ছে, সাপোজ এইখানে ইনফ্লামেশন হতেছে, অন্য জায়গা থেকে সেল বেশি বেশি এইখানে আনবে, দেন তারা আবার বেশি বেশি সাইটোকাইন তৈরি করবে, দেন ওই সাইটোকাইন আরও বেশি বেশি সেল আনবে। আমরা জানি তো ইনফ্লামেশনের আলটিমেট ফেট হচ্ছে রিজলিউশন হয়ে যাবে অথবা স্কার হবে ফাইব্রোসিসের মাধ্যমে। তাহলে এটা ক্ষতিকর না, এই জন্য আমরা সাইটোকাইনকে ইনহিবিট করে দেব ইনফ্লামেটরি প্রসেসের সময়। এই সাইটোকাইন ইনহিবিটর অনেকগুলো আছে, এগুলোর নাম আমরা পড়ব পরবর্তীতে। এখানে বলছে ম্যাক্রোফেজের ফাংশন কি, এটা রিডিং দিতে হবে পুরাটাই, নাইস টু নো। ম্যাক্রোফেজের কাজ কী হচ্ছে, সেই অ্যাম্প্লিফিকেশন অফ দ্য ইনফ্লামেটরি প্রসেস, ইনফ্লামেটরি প্রসেসকে বাড়াই দিতে পারে। যেমন ইন্টারলিউকিন 1 এবং ইন্টারলিউকিন 6 করার মাধ্যমে সে একুইট ফেজ রেসপন্স স্টিমুলেট করে। ইন্টারলিউকিন 1 T1 ফ্যাক্টর আলফার মাধ্যমে ভ্যাসোডাইলেশন করে বা অ্যাক্টিভেট করে এন্ডোথেলিয়ামকে। ইন্টারলিউকিন 1 এবং টি এর মাধ্যমে নিউট্রোফিলকে অ্যাক্টিভেশন করে। এছাড়াও সে মাইক্রো অর্গানিজমকে কিল করে। যখন ইনফ্লামেশন প্রসেসটা শেষ তখন ওইটাকে ক্লিয়ার করে, রেজুলেশন করে, রিপেয়ার করে। এছাড়াও সে ইননেট এবং অ্যাডাপটিভ ইমিউনিটির মাঝে একটা ব্রিজ হিসেবে কাজ করে বা লিঙ্ক করে, কিসের মাধ্যমে? অ্যাক্টিভেটেড টি সেলের মাধ্যমে। এখন আসি ইন্টিগ্রিন। ইন্টিগ্রিন কি? ইন্টিগ্রিন হচ্ছে ট্রান্সমেমব্রেন প্রোটিন। এখন হচ্ছে এটা একটা সেল, এটা হচ্ছে ইন্টিগ্রিন প্রোটিন, এটা একটা সেল, এটা একটা ইন্টিগ্রিন প্রোটিন। একটা সেলের সাথে আরেকটা সেলের ইন্টারাকশন করে কে? ইন্টিগ্রিন। এগুলো সাধারণত লিম্ফোসাইটে এক্সপ্রেস হয়, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এগুলোতে। নাতালিজুমাব নামে একটা মনোক্লোনাল অ্যান্টিবডি আছে, যেটা আমরা কোথায় ইউজ করি? মাল্টিপল স্ক্লেরোসিসের পেশেন্টে। তাহলে নাতালিজুমাব কোথায় ইউজ করি? মাল্টিপল স্ক্লেরোসিসে। এখন কাহিনী হইতেছে, মাল্টিপল স্ক্লেরোসিসের পেশেন্টকে যখন আমি নাতালিজুমাব দেব, তখন এই পেশেন্টের প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকো এনকেফালোপ্যাথি হওয়ার রিস্কটা বেড়ে যাবে। আর প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকো এনকেফালোপ্যাথি কার মাধ্যমে হয়? এটা ইনফেকশাস ডিজিজে পড়বো, জেসি ভাইরাস। এখানেও আছে, নাইনি আছে, জেসি ভাইরাস। ঠিক আছে, তাহলে নাতালিজুমাব একটা মনোক্লোনাল অ্যান্টিবডি, যেটা মাল্টিপল স্ক্লেরোসিসের পেশেন্টকে দেই। এখন এই পেশেন্টকে দিলে সাইড ইফেক্ট হিসেবে কী হতে পারে? প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকো এনকেফালোপ্যাথি, কারণ জেসি ভাইরাস দিয়ে ইনফেকশনের রিস্ক তখন বাড়ে। তাই
তারপরে আমরা এখন আলোচনা করব কমপ্লিমেন্ট নিয়ে। কমপ্লিমেন্ট নিয়ে যদি আমরা আলোচনা করি, আমরা আগেই বলছিলাম কমপ্লিমেন্ট প্রোডাকশন করতেছে লিভার, এবং 20টার থেকে বেশি কমপ্লিমেন্ট এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। একটা কমপ্লিমেন্ট ক্যাসকেডটা 3টা প্রসেসের মাধ্যমে অ্যাক্টিভেশন হতে পারে। একটা হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ে, ক্লাসিক্যাল পাথওয়ে, ল্যাকটিন পাথওয়ে। কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন কি? এটা হচ্ছে C1, C2, C3, C4, এইগুলো আলাদা আলাদাভাবে সার্কুলেট করতেছে, কিন্তু তারা অ্যাক্টিভেট হতে পারতেছে না। যখন একটা ভাইরাস তাদের সাথে বা ব্যাকটেরিয়া তাদের সাথে লাগবে অথবা অন্য কোনো প্রসেসে তারা অ্যাক্টিভেশন হবে, তখন তাদের কাজটা সে করতে পারবে, তাছাড়া করতে পারবে না। যেমন এই কাজটা করার জন্য তাদের যে এই অ্যাক্টিভেশনটা হইতেছে এই 3টা পাথওয়ের মাধ্যমে। অল্টারনেটিভ পাথওয়েতে কী হইতেছে, C3 যে কমপ্লিমেন্টটা ছিল, C3, আমরা কি বলছিলাম C3b একটা অপসোলিন হিসেবে কাজ করে। তাহলে এখানে যে এই যে C3 ছিল, এই C3-র সাথে কে বাইন্ড করবে? ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে টিকুইক অ্যাসিড, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে লাইপোপলিস্যাকারাইড। এটা যদি একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হয়, তার সেল মেমব্রেনের যেই টিকুইক অ্যাসিডটা থাকে, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে লাইপোপলিস্যাকারাইড থাকে তার সাথে গিয়ে বাইন্ড করতেছে C3। ঠিক আছে, যখন C3 বাইন্ড করবে তখন C3 অ্যাক্টিভেশন হবে। আচ্ছা, পরে আমরা ফাইনাল কমন পাথওয়েতে পড়বো না সব একসাথে, সমস্যা নেই। দেন ক্লাসিক্যাল পাথওয়েতে কী হইতেছে? ক্লাসিক্যাল পাথওয়েতে ইমিউনোগ্লোবুলিন G অথবা M, এটা মনে রাখবো জেনারেল মোটর দিয়ে বা জেনারেল ম্যানেজার, যেটাই হোক না কেন। তাহলে ইমিউনোগ্লোবুলিন G এবং ইমিউনোগ্লোবুলিন M কার সাথে বাইন্ড করবে? C1 এর সাথে। যখন C1 এর সাথে ইমিউনোগ্লোবুলিন G অথবা ইমিউনোগ্লোবুলিন M বাইন্ড করবে, তখন C1 অ্যাক্টিভেশন হবে। এরপরে ল্যাকটিন পাথওয়েতে কী হইতেছে? এটা যদি একটা মাইক্রোবিয়াম হয় বা ব্যাকটেরিয়া হয়, তার সেল সারফেসে কী আছে? কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেটের সাথে যখন C4 বাইন্ড করবে, তখন C4 অ্যাক্টিভেশন হবে। তাহলে আমরা কি করলাম? C3-কে অ্যাক্টিভেশন করলাম ব্যাকটেরিয়াল সেল মেমব্রেনের প্রোডাক্ট দিয়ে। C1-কে অ্যাক্টিভেশন করলাম ইমিউনোগ্লোবুলিন G অথবা ইমিউনোগ্লোবুলিন M দিয়ে। C4-কে অ্যাক্টিভেশন করলাম ম্যানোজ বাইন্ডিং ল্যাকটিন অথবা সেল সারফেস কার্বোহাইড্রেট দিয়ে। এখন 3টে অ্যাক্টিভেশন হয়ে গেছে। অ্যাক্টিভেশন যখন হয়ে যাবে, তখন একটা ফাইনাল কমন পাথওয়ে আসবে। এই ফাইনাল কমন পাথওয়েতে কী হইতেছে? ধরি C1, C3, C4 আলাদা আলাদাভাবে সাপোজ অ্যাক্টিভেশন হয়েছে। এই 3টা প্রসেসই আলটিমেটলি ফাইনাল একটা পাথওয়ে দিবে, সেটা হচ্ছে C5, C6, C7, C8, C9, এইগুলো অ্যাক্টিভেশন হবে। এগুলো যখন অ্যাক্টিভেশন হবে, এটাকে আমরা বলতেছি মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, ম্যাক। এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স এই যে ব্যাকটেরিয়াটা ছিল, এই ব্যাকটেরিয়ার শরীরে ড্রিল করবে বা পারফোরেট করবে। যখন পারফোরেট করবে, তখন এই সেলটা কী হবে? মারা যাবে। কেন মারা যাবে? কারণ যখন পারফোরেট করতেছে, তখন সেলের ভিতরে যত প্রোটিন নিউক্লিয়াস ছিল সব বাইরে চলে আসবে, তখন এইখানে কিছুই থাকবে না, সে মারা গেল। তাহলে এটা মনে রাখতে হবে, C5 থেকে C9 পর্যন্ত এটাকে আমরা বলতেছি মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, কারণ তারা মেমব্রেনকে অ্যাটাক করতে পারে। কার মেমব্রেনকে? ব্যাকটেরিয়ার মেমব্রেনকে অ্যাটাক করবে। ব্যাকটেরিয়ার মেমব্রেনকে যখন অ্যাটাক করবে, ব্যাকটেরিয়া তখন মারা যাইতেছে না। এখানে এটা ফিগার দিয়ে দেখাইছে যে ক্লাসিক্যাল পাথওয়েতে কী হইতে, এটা মুখস্থ করতে হবে কিন্তু। ক্লাসিক্যাল পাথওয়েতে কী হইতেছিল? ক্লাসিক্যাল পাথওয়েতে জেনারেল মোটর মানে ইমিউনোগ্লোবুলিন G ইমিউনোগ্লোবুলিন M এর সাথে কে বাইন্ড করতেছিল? C1। ল্যাকটিন পাথওয়েতে কী হইতেছিল? ম্যানেজ বাইন্ডিং ল্যাকটিনের সাথে কে বাইন্ড করে? C4। আর অল্টারনেট পাথওয়েতে কী হইতেছিল? ব্যাকটেরিয়ার যে সেল সারফেসের সাবস্টেন্স, যেমন টিকুইক অ্যাসিড অথবা লাইপোপলিস্যাকারাইড, তারা বাইন্ড করার মাধ্যমে C3-কে অ্যাক্টিভেশন করতেছিল। দেন আলটিমেট পাথওয়ে কী হইতেছে? C5, C6, C7, C8, C9 তারা মিলে তৈরি করে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স সেল ব্যাকটেরিয়ার সেলে ড্রিল করে লাইসিস করে ফেলে, লাইসিস অফ দ্য ব্যাকটেরিয়া।
ঠিক আছে। এখন আমাদের কিছু ড্রাগ আছে যেগুলো হচ্ছে C1 ইনহিবিটর। C1 ইনহিবিটর দিয়ে আমরা এই C1কে ইনহিবিট করে দিতে পারি। যখন C1কে ইনহিবিট করব তখন তো C1 কাজ করবে না, তখন ব্যাকটেরিয়া সেল লাইসিসও হবে না। তারপরে C3A, C3, C5A, এই দুটার কাজ কি? স্মুথ মাসলকে কন্ট্রাকশন করবে এবং ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়াবে। C3A, C5A কি? সাপোজ এইটা হচ্ছে মানে C3, সে যখন অ্যাক্টিভেশন হবে সে দুইটা প্রোডাক্ট করবে, একটা হচ্ছে C3A, হচ্ছে C3B। সিমিলারলি যখন C5 অ্যাক্টিভেশন হবে তখন C5 দুইটা প্রোডাক্ট করবে, একটা হচ্ছে C5A আর C5B। আমি তাদেরকে বেসিক দেওয়ার ট্রাই করতেছি যাতে মুখস্থ করতে সহজ হয় বা সহজে মনে থাকে, এই জন্য একটু লেন্দি হইতেছে, নাহলে তো বুজুং বাজুং দিয়ে যেতে পারতাম, হ্যাঁ এইটা এটা লাগবে, এটা পড়ো। তাহলে এখান থেকে আমার মাস্ট টু নো হচ্ছে এই যে পাথওয়েটা, অল্টারনেটিভ পাথওয়ে কাকে অ্যাক্টিভেশন করে? C3, কার মাধ্যমে? লাইপোপলিস্যাকারাইড এবং টিকোইক অ্যাসিড অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, মাস্ট টু নো। দেন ক্লাসিক্যাল পাথওয়ে মাস্ট টু নো, কীভাবে মানে কে অ্যাক্টিভেশন করতেছে, কাকে অ্যাক্টিভেশন করতেছে? C1কে অ্যাক্টিভেশন করতেছে ইমিউনোগ্লোবিন G, ইমিউনোগ্লোবিন M। দেন ল্যাকটেন পাথওয়ে, এটা হচ্ছে এটা মাস্ট টু নো। তারপরে এইটা থেকে আর এই ফিগার আছে পুরাটা, দেখি এইখানে কি বলছে। ক্লাসিক্যাল পাথওয়ে যেটা ছিল, আমরা জানি ক্লাসিক্যাল পাথওয়ে হচ্ছে জেনারেল মোটর। ক্লাসিক্যাল পাথওয়ে জেনারেল মোটরে কী হইতেছিল? C1 অ্যাক্টিভেশন হচ্ছিল। আর অল্টারনেটিভ পাথওয়েতে কী ছিল? অল্টারনেটিভ পাথওয়েতে C3 অ্যাক্টিভেশন হচ্ছিল। এই আগের কথা এইগুলাই রিপিট করছে আর কি। এখন C5 থেকে C9 এটাকে বলতেছি মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, যে সেল লাইসিস করতেছে। যদি কোনো কারণে আমার এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটা প্রোডাকশন না হইতে পারে বা এর ফাংশন ডিফেক্টিভ, তখন কী হইতেছে? C5 থেকে C9 অ্যাক্টিভেশন হইতে পারতেছে না। সাপোজ অ্যাক্টিভেশন যখন হইতে পারবে না, তখন যে ব্যাকটেরিয়াগুলা, এই ব্যাকটেরিয়াগুলাকে মারতে পারবে না। বিশেষ করে এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, যেই সকল ব্যাকটেরিয়ার বাইরে একটা ক্যাপসুল কাভারিং আছে, এদেরকে মারতে পারবে না। তখন এরা শরীরে বিভিন্ন ডিজিজ করবে। যেমন আমি যদি এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার কথা বলি, কী কী আছে? হারাদনের 3 ছেলে, HSN। এইসে হচ্ছে হারাদন, এসে হচ্ছে সান। আর যেহেতু 3টা ওয়ার্ড এখানে, তাহলে 3টা ছেলে। হারাদনের 3 ছেলে, এটা আমার মাস্ট টু নো, এটা আমরা অনেক জায়গায় পড়বো। হারাদনের 3 ছেলে, এইসে হচ্ছে হিমোফিলাস, HSN। এইসে হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। এসে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। এনে হচ্ছে নেইজেরিয়া মেনিনজাইটাইটিস। তাহলে হারাদনের 3 ছেলে কী হইতেছে? যখন মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স কাজ করতে পারতেছে না, ডিফেক্টিভ। যেই সকল পেশেন্টের স্প্লিন ক্লাস করতেছে না অথবা স্প্লিন কেটে ফেলে দিছি, ঠিক আছে? তাহলে যাদের স্প্লিন কেটে ফেলে দিছি, যাদের মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ডিফেক্টিভ, অথবা আমি কোনো ড্রাগ দিয়ে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সকে ইনঅ্যাক্টিভেট করে রাখছি, ওই সকল পেশেন্টে হারাদনের 3 ছেলে দিয়ে ইনফেকশন বেশি হবে। কারণ এরা হচ্ছে এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, এদেরকে সহজে মারা যাবে না। ওকে, এটা আমরা হালকা একটু জেনে রাখলাম, আর এটা অনেকবার রিপিট হবে। তাহলে এখানে বলছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ইজ পার্টিকুলারলি ইম্পর্টেন্ট ইন দ্য ডিফেন্স এগেন্স্ট এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। তাহলে এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া 3টাকে, যেমন নেইজেরিয়া, হিমোফিলাস, এখানে আবার স্ট্রেপ্টোককাস লেখে নাই, তো মনে রাখবো হারাদনের 3 ছেলে, এদের মারতে আমার মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স লাগবে, কারণ তারা এনক্যাপসুলেটেড। ক্যাপসুল সমৃদ্ধ ব্যাকটেরিয়াকে আর কেউ মারতে পারে না এটা ছাড়া। যদি ফ্যাক্টর H
আর অনেক মলিকুলার ডিপে ফ্যাক্টর এইচ নামে একটা ফ্যাক্টর আছে যেটা অল্টারনেটিভ পাথওয়ের জন্য দরকার। ঠিক আছে, তারপরে বলছে CD59। CD59 এবং ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর এগুলা টার্মিনাল কমপ্লিমেন্ট পাথওয়ের জন্য দরকার। এখন কোনো কারণে যদি ফ্যাক্টর এইচের ডেফিসিয়েন্সি হয় তখন ওই পেশেন্টের কী হবে? হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। তাহলে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোমের এই ওয়ার্ডটাতে প্রথমে কি আছে? এইচ, ঠিক আছে না? হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। তাহলে এই ডিজিজে কী হবে? ফ্যাক্টর এইচ ডেফিসিয়েন্সি হবে, বা ফ্যাক্টর এইচ ডেফিসিয়েন্সি থাকলে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম হবে আর কি। আর ঠিক আছে, অল্টারনেটিভ পাথওয়ে যেমন ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর অ্যান্ড CD59 অথবা ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর, এই দুইটা যদি সমস্যা থাকে তখন পেশেন্টের কী হবে? পিএনইস। এবার পরীক্ষায় আসছিল, শালা আমি সঠিক দাগায় পরে আবার ভুল দাগাইছি। যাই হোক, তাহলে CD59 কী হবে? পারোক্সিমাল নকচার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া, পিএনএস, পিএনএইচ। ওকে, এখন C5 একটা, C5 যে আমরা বলছিলাম C5 থেকে C9, এটাকে বলতেছিলাম মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। এখন C5 যখন অ্যাক্টিভেশন হবে তখনই না বাকিগুলো অ্যাক্টিভেশন হবে। কোনো ড্রাগ দিয়ে যদি আমি C5কে ইনহিবিট করে দিই তখন এই পুরা মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটাই ইনহিবিটেড থাকবে। তো এরকম একটা ড্রাগ হচ্ছে ইকুলিজুমাব। এই ইকুলিজুমাব যদি দিই তখন পেশেন্টের কী হবে? হারাদনের 3 ছেলে দিয়ে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি হবে। যেমন এইখানে লিখছে মেনিঙ্গোকক্কাল সেপসিস, নেসিরিয়া মেনিনজিটাইটিস দিয়ে হইতেছে। এরপরে এখানে একটা ছক বাদ আছে। ছক হচ্ছে এত কিছু তো মনে রাখা সম্ভব না, রিডিং দিব আর কি। ইন্টারফেরন আলফা কই থেকে আসতেছে? টি সেল ম্যাক্রোফেজ, ইন্টারফেরন গামা টি সেল ন্যাচারাল কিলার সেল, এগুলা জাস্ট রিডিং দিব, মনে রাখতে পারলে ভালো। শুধু এইগুলা, আর কিচ্ছু লাগবে না। তারপর হচ্ছে মাস্ট সেল এবং ব্যাজোফিল। মাস্ট সেল এবং ব্যাজোফিল দুইটাই কি দেয়? অ্যালার্জিক রিয়াকশন দেয়। যেমন আমরা জানি মাস্ট সেল, এটা যদি একটা মাস্ট সেল হয় তার ভিতরে অলরেডি আগে থেকেই প্রডিউসড হিস্টামিন থাকে, যে হিস্টামিনটা একটা ভ্যাসোডাইলেটর। হিস্টামিন যখন রিলিজ হবে তখন তার আশেপাশের যে ভেসেল, সেই ভেসেলগুলোকে ডাইলেট করবে। ভেসেলগুলোকে যখন ডাইলেট করবে তখন বেশি বেশি সাবস্টেন্স, ব্লাড, এগুলো এই ভেসেলতে বেশি বেশি যাবে যেখানে ইনফ্লামেশন হইতেছে ওই জায়গায়। তাহলে এখানে বলছে the vasoactive substances such as histamine রিলিজ হইতেছে। এছাড়াও রিলিজ হয় লিউকোট্রিন, সাইটোকাইন, প্রোস্টাগ্ল্যান্ডিন। মুখস্থ করতে হবে, মেইনলি মুখস্থ করতে হবে হিস্টামিনটা রিলিজ হয়। এছাড়াও লিউকোট্রিন, সাইটোকাইন, প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়। এখন এই যে মাস্ট সেল থেকে একটা সাবস্টেন্স রিলিজ হইতেছে সেটা দুই পদ্ধতিতে রিলিজ হইতে পারে, হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি মেডিয়েটেড, একটা হচ্ছে নন ইমিউনোগ্লোবুলিন জি মেডিয়েটেড। ইমিউনোগ্লোবুলিন জি মেডিয়েটেড মানে কি? হচ্ছে এটা একটা ইমিউনোগ্লোবুলিন জি না, ইমিউনোগ্লোবুলিন ই, সরি, ইমিউনোগ্লোবুলিন ইটা হচ্ছে একটা অ্যান্টিবডি, তাই না? অ্যান্টিবডি তো 5টা, GAMED, ইমিউনোগ্লোবুলিন GAMED। তো একটা ইমিউনোগ্লোবুলিন হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই। এই ইমিউনোগ্লোবুলিন ই যখন মাস্ট সেলের গায়ে লাগবে তখন মাস্ট সেল স্টিমুলাস পাবে এবং তার ভিতরের যে হিস্টামিন, লিউকোট্রিন, প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলা রিলিজ করবে। এগুলা রিলিজ করার ফলে কী হইতেছে? তাহলে এটাকে বলতেছে ইমিউনোগ্লোবুলিন ই মেডিয়েটেড মাস্ট সেল ডিগ্রানুলেশন। তখন তারা আশেপাশের ভেসেলের ডাইলেটেশন করতেছে, প্লাস তাদের ক্যাপিলারি পারমিয়াবিলিটি বাড়িয়ে দিতেছে, মানে ভেসেল থেকে আশেপাশের সেলে ফ্লুইড লিক হবে বেশি বেশি।
ওকে, এখন ফ্লুইড লিক হবে বেশি বেশি। এটা যদি আমার লিপসে হয়, তাহলে লিপসের চারপাশের যে ভেসেল, এই ভেসেলগুলো থেকে মানে ক্যাপিলারি থেকে বেশি বেশি ফ্লুইড টিস্যুতে চলে আসবে, মানে দুইটা সেলের মাঝের স্পেসে পানি জমতেছে সেলের মাঝখানে, তো এখন ঠোঁটটা কী হবে, ফুলে যাবে। সিমিলারলি যদি আমি থ্রোটের কথা চিন্তা করি, মানে গলা, তাহলে গলার চারপাশের ভেসেল থেকে পানি এসে গলা চারপাশ ফুলে যাবে, ঠিক আছে। তারপরে রেসপিরেটরি সিস্টেমের কথা যদি বলি, রেসপিরেটরি সিস্টেম এটা কি, ব্রঙ্কাস বা ব্রঙ্কিউল, এর চারপাশে তো ব্লাড ভেসেল আছে, এইগুলা কী করবে, বেশি বেশি ফ্লুইড এখানে দিবে, যেগুলো পরবর্তীতে ভিতরে ঢুকবে সোয়েলিং করে দিবে মিউকোজাকে। যখন সোয়েলিং হবে তখন তার লুমেনটা ছোটো হয়ে যাবে, যখন লুমেন ছোটো হবে তখন তার শ্বাস নিতে কষ্ট হবে। কেন? কারণ এইখান দিয়ে বাতাস কম ঢুকবে, প্লাস লুমেনটা ন্যারো হয়ে গেছে, মানে ব্রঙ্কো কনস্ট্রিকশন হইতেছে। ব্রঙ্কো কনস্ট্রিকশনের জন্য শ্বাস নিতে কষ্ট হবে। তো শ্বাস যখন নিতে কষ্ট হবে, শ্বাস কম নিতেছে মানে অক্সিজেন কম নিতেছে, তো পেশেন্টের কী হবে, হাইপোক্সিয়া। প্লাস পেশেন্টের ব্লাড থেকে বেশি বেশি সাবস্টেন্স কোথায় চলে আসতেছিল, এক্সট্রা সেলুলার স্পেসে, যার জন্য ব্লাড ভলিউম কম হবে। ব্লাড ভলিউম কমে গেছে। এখন এই যে ব্লাড ভলিউম যখন কমতেছে, তখন আমার দরকার কি, শরীরে ব্লাড সাপ্লাই দরকার। এখন ব্লাড সাপ্লাই কম, মানে তার ব্লাড ভলিউম কম, কিন্তু সারা শরীরে সাপ্লাই দিতেছে, তখন হার্ট কি করবে, বেশি বেশি কাজ করবে, মানে কম পরিমাণ ব্লাড বারবার সে রিপিট করার মাধ্যমে মানে শরীরের বিভিন্ন জায়গায় পাঠাবে। আচ্ছা, তাহলে কি বললাম, ইমিউনোগ্লোবুলিন ই মাস্ট সেলের সাথে বাইন্ড করার ফলে মাস্ট সেলের ভিতর থেকে হিস্টামিন, লিউকোট্রিন, প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হইল। এরা কি করতেছে, এরা হচ্ছে ভেসেলকে ডাইলেট করেছে, প্লাস ভেসেলের পারমিয়েবিলিটি, মানে ভেসেল থেকে বাইরে ফ্লুইড লিক করার ক্যাপাবিলিটি বাড়াই দিছে। তখন এক্সট্রা সেলুলার স্পেসে ফ্লুইড বেশি আসতেছে। যখন এক্সট্রা সেলুলার ফ্লুইড বেশি আসতেছে, তখন এক নম্বরে কী হচ্ছে, ফ্লুইড কম, তাহলে ব্লাডের ভলিউম কম। ব্লাডের ভলিউম যখন কমে যাবে, তখন পেশেন্টের কী হবে, হাইপোটেনশন বা বিপি কম, যাই বলি না কেন, বিপি ড্রপ করলো। দুই নম্বরে কি, যেহেতু তার ব্লাড ভলিউম কম, তো এই কম পরিমাণ ব্লাড সারা শরীরে পাঠাতে হবে, এই জন্য এই ব্লাডটা বারবার হার্টে আসবে, বারবার হার্ট থেকে বের হয়ে যাবে, মানে হার্টে তখন ফাংশন বেড়ে যাবে, এটাকে যার জন্য হবে টেকিকার্ডিয়া বা হার্ট রেট বাড়তেছে, তাহলে পেশেন্টের হাইপোটেনশন উইথ টেকিকার্ডিয়া। 3 নম্বরে কি হচ্ছে, আমরা বলছিলাম এটা একটা ব্রঙ্কাস, এই ব্রঙ্কাসের মধ্যে চারপাশে ব্লাড ভেসেল আছে, এগুলা থেকে ফ্লুইড লিক করে ভিতরে ঢুকতেছে। হ্যাঁ, তখন এই যে ভিতরের মিউকোজা সেটা সোয়েল আপ হচ্ছে, যখন সোয়েলিং হচ্ছে তখন লুমেনটা ন্যারো হচ্ছে, তো পেশেন্টের ব্রঙ্কো কনস্ট্রিকশন হইলো। আর কি প্রবলেম হইলো, এখন লাংসের ভিতর দিয়ে বাতাস কম ঢুকবে, বাতাস যখন কম ঢুকবে তখন পেশেন্টের হাইপোক্সিয়া হইলো। এরপরে পেশেন্টের কী হইতেছে, লিপস, ঠোঁটের চারপাশের যে বাল্ব ভেসেল সেগুলো ডাইলেটেড হয়ে বেশি বেশি ফ্লুইড লিক হইতেছে, তাহলে লিপস সোয়েলিং হবে। তারপরে গলার ভিতরে, বাইরে থেকে বোঝা যাবে না, মানে গলার ভিতরের অংশে সেও সোয়েলিং হবে। তারপরে
স্কিনে চুলকানি থাকতে পারে বা ইচিং হতে পারে, যাই বলি না কেন। তাহলে এই যে এই সকল কন্ডিশন, তার ঠোঁট বড় হয়ে গেছে, যার জন্য সে মুখ দিয়ে বাতাস তেমন একটা নিতে পারতেছে না, থ্রোট সুইলিং হইতেছে, সে কিছু খাইতে পারতেছে না, বাতাস কম ঢুকতেছে, এর মাঝে ব্রঙ্কো কনস্ট্রিকশন, তার হাইপোক্সিয়া, তার মাঝে তার হাইপোটেনশন, তার হার্ট রেট বেড়ে গেছে। এই সকল কন্ডিশনকে একত্রে আমরা বলি অ্যানাফাইল্যাক্সিস। ঠিক আছে, তাহলে এই পেশেন্টের ইমিডিয়েট ম্যানেজমেন্ট করতে হবে। ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি? IM অ্যাড্রেনালিন, ইন্ট্রামাসকুলার অ্যাড্রেনালিন দিতে হবে। কোথায়? থাইয়ের অ্যান্টেরোল্যাটারাল পোর্শনে। এটা বিদেশে পেন্সিলের মতন পাওয়া যায়। যখন এরকম হইতেছে সাথে সাথে একটা ইঞ্জেকশন মেরে দিল, উইদিন সেকেন্ড পেশেন্ট ভালো হয়ে যাবে। এখন এইখানে তো আমরা জাস্ট বলছিলাম IgE মেডিয়েটেড মাস্ট সেল রিগ্রানুলেশন। এখন এই IgE মেডিয়েটেড মাস্ট সেল রিগ্রানুলেশন কাদের হবে? যাদের অ্যাজমা আছে বা অ্যাটোপি আছে, এদের রিস্কটা বেশি। যেমন একটা বাচ্চাকে মৌমাছি কামড় দিছে, তখন বাচ্চাকে মৌমাছি কামড় দিছে, তখন অনেকগুলো মৌমাছি যদি কামড় দেয়, একটা দুইটা মৌমাছি কামড় দিছে কোনো সমস্যা হবে না, বাট 100-150 মৌমাছি যদি কামড় দেয় তখন তার মাস্ট সেল অ্যাক্টিভেশন হয়ে যেতে পারে। আবার যার আগে থেকেই অ্যাজমা আছে, সাপোজ পুল অ্যান্ড গ্রেন, মানে ফুলের কলি বা কী কয় এটারে, আচ্ছা রেণু, ফুলের রেণু, এর ইনিশিয়াল স্টেজে এর বিরুদ্ধে শরীর ইমিউনোগ্লোবুলিন তৈরি করে রাখছিল, কিন্তু সে সমস্যা করতেছিল না। বাট যখন আবার রিএক্সপোজার হচ্ছে এর প্রতি, তখন দেখা যাবে সেকেন্ড টাইমে হিউজলি একসাথে অনেকগুলা ইমিউনোগ্লোবুলিনই রিলিজ হচ্ছে। তাহলে ধরি একটা বয়ফ্রেন্ডের সাথে একটা মেয়ে ঘুরতে গেছে পার্কে জীবনে প্রথমবার, তখন একটা পুল অ্যান্ড গ্রেইনের প্রতি সে এক্সপোজার হয়েছে, যার প্রতি তার শরীর ইমিউনোগ্লোবুলিন তৈরি করে রাখছে। প্রথমবার কোনো সমস্যা হবে না। সেকেন্ড টাইম যখন আবার যাবে বয়ফ্রেন্ডের সাথে এখানে ঘুরতে, তখন আবার যদি পুল অ্যান্ড গ্রেইনের প্রতি এক্সপোজার হয়, তখন তার শরীরের সমস্ত IgE কী করবে? মাস্ট সেলকে অ্যাক্টিভেশন করবে। মাস্ট সেল তখন এই হিস্টামিন রিগ্রানুলেশন করবে, দেন আলটিমেটলি পেশেন্টের অ্যানাফাইল্যাক্সিস, প্রেম করতে গিয়ে এখন শ্বাস নিতে পারতেছ না, মরা দশা। তাহলে এটা হচ্ছে অ্যানাফাইল্যাক্সিস। ট্রিটমেন্ট কি? IM অ্যাড্রেনালিন। ওকে, এখন আমরা বলবো হচ্ছে ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেলের কথা যদি বলি, ন্যাচারাল কিলার সেল আমরা বলছিলাম ইননেট ইমিউন সিস্টেমেও কাজ করে, অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমেও কাজ করে। তার মেইন কাজটা হচ্ছে টিউমার লাইসিস করা বা ক্যান্সার ধ্বংস করা। তাহলে সে ডিফেন্স দেয় এগেনস্ট টিউমার এবং ভাইরাস। নর্মালি বেসিক বোঝাইতে গেলে আর কি অনেক আলোচনা করা লাগে, তো এই জন্য একটু লেন্দি হয়ে যাইতেছে। ন্যাচারাল কিলার সেলের কথা যদি বলি, ন্যাচারাল কিলার সেলের মধ্যে এর সেলের সারফেসে কিছু ইনহিবিটরি রিসেপ্টর থাকে, কিছু স্টিমুলেটরি রিসেপ্টর থাকে ন্যাচারাল কিলার সেলে। ঠিক আছে, তাহলে এখানে বলছে ন্যাচারাল কিলার সেল এক্সপ্রেসেস ভ্যারাইটি অফ সেল সারফেস রিসেপ্টর, সাম অফ হুইচ আর স্টিমুলেটরি, কিছু হচ্ছে স্টিমুলেটরি এবং কিছু ইনহিবিটরি। এই ইনহিবিটরি রিসেপ্টরগুলাই সাধারণত বেশি থাকে এবং তারা কি করতেছে? লিউকোসাইট, হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন মলিকুলকে রিকগনাইশন করে এবং প্রিভেন্ট করে ন্যাচারাল কিলার সেল মেডিয়েটেড অ্যাটাক। আর স্টিমুলেটরি সেল রিকগনাইজ মলিকুল দ্যাট এক্সপ্রেসেস অন দ্য ড্যামেজড সেল। তাহলে এটা যদি ইনহিবিটরি রিসেপ্টর হয়, এটা হচ্ছে স্টিমুলেটরি রিসেপ্টর। ইনহিবিটরি রিসেপ্টরের কাজ কি? ইনহিবিটরি রিসেপ্টরের কাজ হচ্ছে সে
সে ন্যাচারাল কিলার সেলকে ইনহিবিট করবে, ন্যাচারাল কিলার সেলকে ইনহিবিট করবে, মানে কাজ করতে দিবে না। আর স্টিমুলেটরি সেল যখন অ্যাক্টিভেশন হবে সেই ন্যাচারাল কিলার সেলের ফাংশন বাড়াই দিবে। আমরা জানি কি ন্যাচারাল কিলার সেল অন্যান্য সেল ধ্বংস করে, অন্যান্য সেল ডিস্ট্রয় করে। তাহলে এই অন্যান্য সেল আমরা কাদের ডিস্ট্রয় করতে চাই? ভাইরাস বা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া অথবা ভাইরাসকে। আমাদের নিজের শরীরের যে সেল, ওয়ান সেল, সেইগুলোকে তো আমরা ডিস্ট্রয় করতে চাই না, সেইগুলোকে ধরে রাখতে চাই। তাহলে ন্যাচারাল কিলার সেল যখন আমাদের নিজেদের শরীরের সেলের সংস্পর্শে আসে তখন আমাদের নিজেদের সেল এই ইনহিবিটরি রিসেপ্টরকে অ্যাক্টিভেশন করে, যার জন্য ন্যাচারাল কিলার সেল আমাদের নিজস্ব সেলকে ধ্বংস করে না। বাট যখন ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকে তারা স্টিমুলেটরি রিসেপ্টরকে অ্যাক্টিভেশন করে, যার জন্য ন্যাচারাল কিলার সেল ভাইরাস বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। এটাই বলছে, ন্যাচারাল কিলার সেলের দুইটা রিসেপ্টর থাকে। তারপরে আসি কি বলছে, অ্যাক্টিভেটেড ন্যাচারাল কিলার সেল কী করে, পারফোরিন এবং গ্রেন এনজাইম সিক্রেশন করার মাধ্যমে এবং টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফা, টিউমার নেক্রোটিক গামার মাধ্যমে ডিরেক্ট অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি টিউমার ইফেক্ট দিয়ে তাদের ধ্বংস করে দেয়। তাহলে এখানে মাস্ট টু লাইন হচ্ছে এই দুইটা সাবস্টেন্স মনে রাখতে হবে, পারফোরিন এবং গ্রেন এনজাইম ন্যাচারাল কিলার সেল থেকে রিলিজ হয় এবং টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফা, ইন্টারফেরন গামা এরা ভাইরাস এবং টিউমারকে নষ্ট করে দেয়। তারপরে এইখান থেকে মাস্ট টু হচ্ছে এইটার লাস্টের লাইন যে ভাস্কুলার স্মুথ মাসল কন্ট্রাকশন করে, সিক্রেশন বাড়ায় দেয় এবং চারটা সাবস্টেন্স যেখানে লিউকোট্রিন, হিস্টামিন, সাইটোকাইন, প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলা। আচ্ছা এখানে একটু বাদ পড়ছে। তাহলে এটা হচ্ছিল আমার আইজি মেডিয়েটেড মাস্ট সেল ডিগ্রানুলেশন। আরেকটা হচ্ছে নন আইজি মেডিয়েটেড মাস্ট সেল ডিগ্রানুলেশন, যেটা সার্টেন ড্রাগসে হয়, সেকেন্ড অধ্যায় পড়ছিলাম, নন আইজি মেডিয়েটেড মাস্ট সেল ডিগ্রানুলেশন। এইটার একটা স্পেসিফিক নাম দিয়েছে অ্যানাফাইল্যাক্টয়েড, অ্যানাফাইল্যাক্টয়েড। আর যখন আইজি ইমিডিয়েটেড মাস্ট সেল ডিগ্রানুলেশন হতেছিল তাকে বলতেছিলাম অ্যানাফাইলেক্সিস। অ্যানাফাইল্যাক্টয়েড মেবি স্যালিসাইলেট দিয়ে হয়, আমার খেয়াল নাই ঠিক, স্যালিসাইলেট দিয়ে হয়, স্যালিসাইলেট। আরও কিছু ড্রাগ আছে। তারপরে এইখানে মাস্ট টু নো, নাইস টু নো আর কি, ডিকেক্সিলারিটিক ফ্যাক্টর আর CD59 ড্যামেজ হয় পারক্সিমাল নকচার্নাল হিমোগ্লোবিন ইউরিয়াতে। ফ্যাক্টরিজ যদি সমস্যা হয় তাহলে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোমে হবে। এরা হারাধনের 3 ছিল তো মাস্ট টু নো। এই তো।